প্রতিষ্ঠা যে অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী ছিলেন, একজন সবার কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আব্দুল মোমেন খানের সুযোগ্য পুত্র জনাব আব্দুল মোমেন খান। এখানে উপস্থিত বাংলাদেশের রাজনীতি নয়, বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন রূপকার, যার বক্তব্য শোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উনি যখন বক্তব্য রাখতেন তখন করিডোরে দাঁড়িয়ে তার বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষা করতেন। অত্যন্ত সাহসী, মেধাবী, অভিজ্ঞ রাজনীতিবিদ, বলবো না, গবেষক, চিন্তাবিদ, দার্শনিক ডক্টর মাহবুবুল্লাহ। আমি অত্যন্ত গর্বিত হই ডক্টর মাহবুবুল্লাহ যে উপজেলায় জন্মগ্রহণ করেছেন, সৌভাগ্যবশত আমিও সে একই উপজেলার বাসিন্দা। ওনার ভাই জনাব মাহফুজুল্লাহ এদেশের একজন বিখ্যাত সাংবাদিক, গবেষক, প্রবন্ধক, লেখক ছিলেন। ওই ইউনিয়নে ছিলেন আরেকজন উপজেলার ডক্টর আফতাবউদ্দিন সাহেব, বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী, দার্শনিক। একই ইউনিয়নের জন্ম। আবার তার পাশাপাশি এই বাংলাদেশের রাজনীতির যাকে বলা হয় রহস্য পুরুষ ডক্টর সিরাজুল আলম খান, জনাব সিরাজুল আলম খান, ওনার জন্ম এখানে। আরেকজন বসে আছেন সামনে, আবুল কাসেম চৌধুরী, ছাত্রদলের এক সময়ের সভাপতি, ছাত্রদলের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি না, ছাত্রদলের সভাপতি, এবং এই ছাত্রদল প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেন নাই, যারা তার রূপকার, তাদের অন্যতম। এবং এই জাতীয়তাবাদী দল জাদুভাই যখন করেন তখন এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কাসেম চৌধুরী। এই মঞ্চে একটু আগে বক্তব্য রেখেছেন, আমি অনেক পরে বক্তব্য রাখছি। আমি নিজেকে অত্যন্ত লজ্জিত মনে করছি, কারণ এখানে অনেকে আমার নেতা ছিলেন। নাজমুল হক নান্নু ভাই আমার নেতা ছিলেন। উনি আমার আগে বক্তব্য রেখেছেন, আমার কাছে একটু খারাপ লাগে। উনি যে বক্তব্য রেখেছেন, মোহন ভাই বক্তব্য রেখেছেন, ওনারা এখানে টিপু বিশ্বাস ভাই বক্তব্য রেখেছেন, বরেণ্য রাজনীতিবিদ। আমি নাজমুল হক নান্নু ভাইকে স্মরণ করে এই ৮০ নম্বর নয়াপল্টনে বসে উনি জাদুভাইয়ের নির্দেশে জাতীয়তাবাদী ফ্রন্টের রূপরেখা তৈরি করেছিলেন। সেই রূপরেখার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট হয়। সেই জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার সুস্পষ্ট মনে আছে, আমি সেই সভায় উপস্থিত ছিলাম। কাসেম চৌধুরী সাহেব ছিলেন, নান্নু ভাই ছিলেন, মোহন ভাই ছিলেন। সেটা হলো 226 নম্বর আউটার সার্কুলার রোড, জাদুভাইয়ের বাসার ছাদে ভাসানী ন্যাপের বর্ধিত সভা। সেখানেই এই 6টি রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয়তাবাদী দল গঠন করা যায় কিনা দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে এই নামটি সেখানে প্রথম প্রস্তাবিত হয়। পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আলাপ আলোচনা করে এটি অনুমোদিত হয়। তাই আজকে আমরা বলতে চাই, ইতিহাসের অনেকটা অংশ জুড়ে জাদুভাই সম্পর্কে অনেকে বলেছেন, আমি আর সেদিকে যেতে চাই না। এদেশে গণতন্ত্র উত্তরণ, এদেশের মানুষের পাশে থাকার, মানুষের জনকল্যাণে কাজ করা। উনি জন্মগ্রহণ করেছেন ব্রিটিশ আমলে একটি প্রভাবশালী বর্ধিষ্ণু মুসলিম পরিবার, যারা উত্তরবঙ্গের একজন অন্যতম জমিদার ছিলেন। আপনার রংপুর গেলে দেখবেন একটি জমিদার বাড়ি রংপুরে, সেটা জাদুভাইদের জমিদার বাড়ি। ডিমলার জমিদার, নীলফামারীর জমিদার, এই জমিদার থেকে উনি নিঃস্ব হস্তে, আমরা দেখি না কখনো কোনো লোভ লালসা ওনাকে স্পর্শ করেছে। উনি যখন প্রধানমন্ত্রীর পদমর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন,
আজকের অনেকে মনে করে তদবির বাণিজ্য, রাজনীতির তদবিরের আখড়া, একটা সই করলে টাকা। কিন্তু জাদু ভাই তো অনেকে, আমি একজন দুজনকে দেখেছি, কাশিমচাঁদ এখানে আছেন, আমাদের ফেনীর বাড়ির এক কন্ট্রাক্টর, জাদু ভাইকে পা ছুঁয়ে সালাম দিয়ে বললেন, জাদু ভাই আমার এখানে একটু সই করে দেন। এবং সই করে দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কত, আমার কাজটা 1 কোটি টাকা, আমার লাভ হবে 30 লাখ টাকা। কিন্তু জাদু ভাই তো 1 কাপ চাও খায়নি। এই যে ওনার যে সেই সময় রাজনীতিবিদদের যে অবস্থানটি, সেই সময় 30 লাখ টাকা, আজকে 300 কোটি টাকা। তো অতএব এই যে অবস্থানটা রাজনীতিবিদদের, আজকে রাজনীতি মানে তদবির, রাজনীতি মানে নিজের ভাগ্য করা, রাজনীতি মানে বিদেশে বাড়ি করা, লুণ্ঠন করা, মানুষের হক বেহক করা, এটা কিন্তু আগে রাজনীতিবিদদের ছিল না। ওনারা এসেছেন অনেক বিশাল পরিবার থেকে, এই পরিবারকে দিকে না তাকে সমস্ত কিছু জনগণের জন্য ব্যয় করে দেশে জাতির জন্য তারা উৎসর্গ করেছেন, নিজেরা জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। আমরা একটা জিনিস দেখেছি, নান্নু ভাই ছিলেন, কাশেম চৌধুরী এখানে আছেন, জেনারেল জিয়াউল হক ফাঁসির অর্ডার দিলেন জুলফিকার আলী ভুট্টো। তো উনি ঢাকায় একটি মিছিল করে আমরা পাকিস্তান হাই কমিশনে জাদু ভাইয়ের নেতৃত্বে গেলাম। উনি স্লোগান দিলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রীর একটি সামরিক শাসক এভাবে তার ফাঁসি দিতে পারে না। এ কথাটি আমার এখনো খুব কানে বাজে। ভুট্টোর সপক্ষে উনি পাকিস্তান হাই কমিশনে স্মারকলিপি দিয়েছেন। এই অনেকগুলো ঘটনা আছে, তার কারণ অনেক সময় নেই। আমি মাহবুবুল্লাহ ভাইয়ের বক্তব্য শুনবো, মঈন খান সাহেবের বক্তব্য শুনবো। বিশেষ করে আমি অনুরোধ করব, আমাদেরকে যারা যিনি এখানে বছরে 1-2 বার একত্রিত করেন, ওনার সেই সুনামধন্য কন্যা, দেশে বিদেশে যার অত্যন্ত সুনাম, একজন সাংবাদিক নয়, একজন গবেষক, বিশিষ্ট, মানে তার জ্ঞানের পরিধি অত্যন্ত অপরিসীম, সে ওনার কন্যা রিটা রহমান, ওনার বাবা সম্পর্কে, এদেশের রাজনীতি সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলবেন। পরিশেষে এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা 47-এ ফিরে যেতে চান, যারা ভাষা আন্দোলনকে অস্বীকার করতে চান, যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান, যারা 30 লক্ষ শহীদের রক্তের কথা অস্বীকার করতে চান, যারা নতুন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ রচনা করতে চান, আমি এখানে আমাদের একজন নেতা বলেছেন, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 90-তে গণ অভ্যুত্থান হয়েছে এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। এদেশে বিপ্লব হয়েছে একটি, সেটা হলো সিপাহী জনতার বিপ্লব 7ই নভেম্বর, এটা একটি বিপ্লব। আর মুক্তিযুদ্ধ একবারই হয়েছে, সেটা হলো 71-এর মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, যারা 30 লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, তারা ভোট চাওয়ারও কোনো অধিকার নেই। তাহলে শহীদ যার আত্মা শান্তি পাবে না, 30 লক্ষ শহীদের রক্ত, শহীদের আত্মা শান্তি পাবে না। মশিউর রহমান, জাদু ভাইরা যারা গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের আত্মা শান্তি পাবে না। অতএব এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ ভুলুর সুন্দর বক্তব্যের জন্য। এবার যাকে আলোচনার জন্য ডাকব, যিনি 60 দশকে
ছাত্র রাজনীতির প্রতিকৃত ছিলেন, একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন অনুপ্রেরণাকারী, আমাদের সকলের প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলোচকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন ধরে অসুস্থ। গত এই সময়ে অনেকেরই ভাইরাসের ইনফেকশন হচ্ছে। সেই ধরনের একটা ইনফেকশনে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমনকি আমার গলার কণ্ঠস্বরও স্পষ্ট নয়। শুধুমাত্র এই অনুষ্ঠানটি আমাদের প্রিয় মানুষ জাদুভাইকে উৎসর্গকৃত করে হবে বলে আমি অসুস্থতা সত্ত্বেও এখানে অংশগ্রহণ করতে এসেছি। জাদুভাই সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু সেই অনেক কথা শোনার মতো ধৈর্য সবার শেষে অনেকেরই থাকে না। তাই খুব সংক্ষেপে আমি দু চারটি কথা বলবো। প্রথমত, জাদুভাই ছিলেন সামন্ত পরিবারের সদস্য। এখানে অন্য বক্তারাও বলেছেন, নীলফামারীর জলঢাকার ভূস্বামী পরিবারে তার জন্ম হয়েছিল এবং তার সম্পর্কে অনেকে কিছু অপপ্রচারও চালায় যে তেভাগ আন্দোলনের সময় তিনি নাকি কৃষকদের উপরে গুলি চালিয়েছিলেন। ঘটনাটি সর্বৈব মিথ্যা। তা সত্ত্বেও এখানকার বামপন্থী মহলে এরকম একটি কথা প্রচারণা প্রচলিত আছে। এই ভূস্বামী পরিবারে জন্মগ্রহণ করা মানুষটি কিভাবে তার শ্রেণী অবস্থান থেকে সরে এসে ভিন্ন এক মতাদর্শকে ধারণ করেছিলেন, সেটা একটা অবাক বিস্ময়ের ব্যাপার। তো একবার চোয়েনলাইয়ের সঙ্গে সোভিয়েত নেতা ক্রুশ্চেভের আলাপ হয়েছিল, কথা হয়েছিল। চোয়েনলাই সেই আলোচনায় উল্লেখ করেছিলেন, both of us have betrayed our own class। সেটা কিভাবে? ক্রুশ্চেভের জন্ম হয়েছিল খনি শ্রমিক পরিবারে, কিন্তু সেই ক্রুশ্চেভ সংশোধনবাদ চর্চা করে শ্রমিক শ্রেণীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আর চোয়েনলাইয়ের জন্ম হয়েছিল সম্ভ্রান্ত পরিবারে। সেই চোয়েনলাই তিনি তার নিজের শ্রেণীর প্রতি বিশ্বাসঘাতকতা করে সর্বহারা শ্রেণীর আদর্শ ধারণ করেছেন, তার জন্য লড়াই করেছেন। ঠিক একইভাবে জাদুভাই তিনি তার যে
ভূস্বামীগত যে ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য, সেখান থেকে সরে এসে বামপন্থী রাজনীতির প্রতি তার সহমর্মিতা, সমর্থন, এমনকি তার জন্য যে ত্যাগ স্বীকার করা, সেই ত্যাগ তিনি স্বীকার করেছিলেন। অনেক আগে থেকেই তিনি এই মতাদর্শের প্রতি ঝুঁকেছিলেন এবং এই মতাদর্শের প্রতি তার যে কৌতূহল, সেই কৌতূহলও বিস্ময়কর। তিনি আমাকে একবার গল্প করেছিলেন যে 1957 সালে ভারত সফরে এসেছিলেন সোভিয়েত নেতা ক্রুশ্চেভ এবং বুলগেনিন। তো সেটা ছিল একটা বিরাট ঘটনা এই দক্ষিণ এশিয়ায়, এবং এটা দেখার জন্য সেই সময় মশিউর রহমান যাদু মিয়া ভারত সফরে গিয়েছিলেন এবং সেখানে কিভাবে জনগণ তৎকালীন এই সোভিয়েত নেতাদেরকে সংবর্ধনা জানাচ্ছে, গ্রহণ করছে, সেটা দেখার জন্য। এবং পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ, বিখ্যাত নেতা, তাদেরকে নিয়ে যথেষ্ট বিতর্ক হয়, ইংরেজিতে যেটাকে বলে কন্ট্রোভার্সি। যাদু ভাইয়ের সম্পর্কেও অনেক কন্ট্রোভার্সি প্রচলিত আছে। এর একটা কন্ট্রোভার্সি হচ্ছে উনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। এটা সর্বৈব মিথ্যা। বরং আমি এখানে সাক্ষ্য হিসাবে বলতে চাই, সেটা হচ্ছে আমি তখন কারাগারে, এবং একটি মামলার উপলক্ষে মাঝে মাঝে আমাকে আপনার আদালতে আসতে হতো পুরান ঢাকার। তো যখন আমি আসতাম আদালতে, আমার ছাত্র সংগঠনের কর্মীরা এবং নেতৃবৃন্দ আমাকে দেখার জন্য, আমার সঙ্গে মতবিনিময় করার জন্য আদালতে এসে উপস্থিত হতেন। সেটা ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারি মাসের প্রথম দিকে কোনো ঘটনা হবে, 1970 সালের। তো এই নির্বাচন হয়ে গেছে। আমাদের সংগঠনের একজন আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন সৈয়দ রুহুল আমিন, মহসিন হলের ছাত্র নেতা ছিলেন। 1971 মুক্তিযুদ্ধের সময় তাকে হত্যা করা হয়। তো সৈয়দ রুহুল আমিন ও মরহুম মশিউর রহমান যাদু মিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই সময় যাদু ভাই আপনার এই সৈয়দ রুহুল আমিনের মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছিলেন যে পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করবে না। সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, তিনি আমার পরামর্শ কি সেটা জানতে চেয়েছিলেন সৈয়দ রুহুল আমিনের মাধ্যমে। তা আমি বলেছিলাম, পরিস্থিতি যদি এই হয় তাহলে তো আমাদেরকে মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে নামতে হবে, সশস্ত্র লড়াইতে নামতে হবে। এবং এই ধরনের যুদ্ধ কখনোই সফল হয় না যদি একটা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন না করা হয়। এবং সেই জাতীয় মুক্তি ফ্রন্ট গঠিত হবে ওই সব দলের সমন্বয়ে যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, তাদেরকে নিয়ে। এবং এইভাবে জাতির সমুদয় শক্তিকে, সমুদয় অংশকে, সমুদয় গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এই লড়াই করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতা যুদ্ধ এই পথে হয় নাই, জাতীয় মুক্তিফ্রন্ট গঠন করে হয় নাই। আর না হওয়ার ফলে তার পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন। এবং পরিণতি হয়েছিল যে আমাদের যেটা মুক্তির সংগ্রাম সেটা অসমাপ্ত থেকে গেছে এবং আজ পর্যন্ত সেটা অসমাপ্ত। এগুলো কিন্তু বুঝতে হবে। তো কেন অসমাপ্ত সেই ব্যাখ্যা এখানে দেওয়ার সুযোগ এবং সময় নেই। যাদু ভাই আপনার যখন 25 মার্চের পর তিনি চলে গেলেন ভারতে, গিয়ে সিপিআইএম এর নেতাদের সঙ্গে কথাবার্তা বললেন, ভারতের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বললেন, তখন আমি কারাগারে। এবং ব্যাপক তৎপরতা চালালেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত করা যায় সেই জন্য। তারপরে দেখা গেল ভারত সরকার এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী
তার বিরুদ্ধে লেগে পড়েছে এবং তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। এই অবস্থায় জীবন রক্ষার জন্য তিনি পালিয়ে আবার তৎকালীন পূর্ব পাকিস্তানে ফেরত আসতে বাধ্য হন। ফেরত আসার পরেও তার জীবন খুব স্বাভাবিক ছিল না। পাকিস্তান আর্মিও তাকে যথেষ্ট কষ্ট দিয়েছে। যাই হোক, এই মানুষটি তার চিন্তাভাবনাকে যদি জাতি ব্যবহার করতে পারত যথাসময়ে, তাহলে দেশের অবস্থা এবং পরিস্থিতি অনেক ভালো হতো। যুদ্ধের পর আমার সঙ্গে তার দেখা হয় তার সেই গুলশানের বাসায়। তার কয়েকদিন মধ্যেই তিনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন। শেখ মুজিবুর রহমান তাকে, পত্রিকায় খবরটাও আসলো প্রথম পৃষ্ঠায়, তাকে বললেন যে তুমি ঢাকায় থাকো, তুমি রংপুরে যেও না, সেখানে গেলে তোমার সমস্যা হতে পারে। তারপরেও তিনি রংপুরে গেলেন এবং সেখানে রংপুরে ন্যাশনাল পার্টির কাজী জাফরপন্থী মেননপন্থীদের একটি অংশ, তাদের একজন নেতা রংপুরে খুব পরিচিত, তার ডাকনাম খোকা। তো তারা একটা বিক্ষোভ মিছিল বের করলেন যে জাদু মিয়া রাজাকার, দালাল। ফলে রাজু মিয়াকে গ্রেফতার করা হলো, তিনি কারাবন্দী হলেন এবং দীর্ঘকাল কারাবরণ করলেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আপনার রিট পিটিশন হলো, মামলা হলো। হাইকোর্ট শেষ পর্যন্ত বলে দিল যে তার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়, তিনি মুক্তি পেলেন। এইভাবে জীবনের বিভিন্ন পর্যায়ে তাকে অনেক অসুবিধা বরণ করতে হয়েছে। এখানে একজন বক্তা মণিকৃষ্ণ সেনের কথা বলেছেন। মণিকৃষ্ণ সেন যখন এই দেশে কমিউনিস্ট আন্দোলন ভাগ হয়ে যায়, তখন মস্কোপন্থী অংশে অর্থাৎ মণি সিং এর অংশে যোগদান করেছিলেন। তারপরেও এই মণিকৃষ্ণ সেনকে আমি একদিন জাদুভাইয়ের সেই মগবাজারের বাসায় দেখতে পেয়েছিলাম এবং তিনি তার সঙ্গে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কথাবার্তা বলছিলেন। অর্থাৎ জাদুভাইয়ের চরিত্রটা ছিল একজন সুস্থ সঠিক বুর্জুয়া নেতার মতো, যেই বুর্জুয়া নেতা সাম্রাজ্যবাদ বিরোধী, যেই বুর্জুয়া নেতা গণতন্ত্রের পক্ষে, যে বুর্জুয়া নেতা মেহনতি মানুষের পক্ষে, সেই রকম একজন নেতা। এখন আমাদের ডক্টর মঈন খানরা যদি সেই রকম নেতা হন, তাইলে বোধহয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ভিন্ন মাত্রা অর্জন করবে। জিয়াউর রহমান নিজে বলেছিলেন যে আমি একজন শ্রমিক। তো এই বিভিন্ন উক্তির থেকে আমরা একজন মানুষের মানসিকতা সম্পর্কে বুঝতে পারি। তো জাদুভাই সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তার কাছে আমার অনেক ঋণ ব্যক্তিগত পর্যায়ে। তার মৃত্যুতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তার যখন মৃত্যু হয় তখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর লেখাপড়ার জন্য গিয়েছি। কাজেই তার মৃত্যুর সময় তার কাছে থাকার সুযোগ আমার হয়নি। যাই হোক, আজকে দেশে একটা বিরাট অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের ফলে দুটো জিনিস সামনে এসছে। একটা হচ্ছে ফ্যাসিবাদের পরিবর্তে গণতন্ত্রের প্রশ্ন, আরেকটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন। এই দুইটা প্রসঙ্গকে এক এবং অভিন্নভাবে দেখতে না পারলে গণতান্ত্রিক সংগ্রামে বিজয় অর্জন করা অত্যন্ত কঠিন হবে। এবং আপনারা জানেন ভারতীয় আধিপত্যবাদ কিভাবে শেখ হাসিনার সরকারকে রক্ষা করার জন্য, মদদ দেওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য এবং চিরকাল টিকিয়ে রাখার জন্য কিভাবে চেষ্টা করেছে। এবং একটা ইলেকশন যখন হচ্ছিল তখন তাদের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এখানে এসে অত্যন্ত নগ্নভাবে এদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। এর পরেও আমরা যদি না বুঝি আমাদের গণতন্ত্রের শত্রু কে বা কারা, কোন শক্তি, তাহলে কিন্তু আমরা বিরাট ভুল করব। এবং
আমি এই দেশেই শুধু গল্প শুনতে পারি, সেটা হচ্ছে যে ভারত একটা বড় শক্তি, একে অস্বীকার করে কিছু করা যাবে না। কেউ তো আপনাদেরকে অস্বীকার করতে বলছে না। যেটা হচ্ছে সেটা হলো ভারতের কাছ থেকে আমরা আধিপত্যবাদী বা বড় ভাই সুলভ যে আচরণ, সেই আচরণ যাতে আর না হয়, আর পুনরাবৃত্তি না ঘটে, সেইটাই আমরা আশা করি। এবং একটু চিন্তা করুন, মালদ্বীপের মতো একটি দেশের নেতা মইজু যদি আউট ইন্ডিয়া স্লোগান দিয়ে ক্ষমতায় আসতে পারেন এবং তার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও যদি তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন, এবং অতি সাম্প্রতিক কালে মোদি আবার সে দেশে ভিজিটও করেছেন, এবং এতে শেষ পর্যন্ত নৈতিকভাবে মইজুর জয়ী বিবেচিত হয়েছে। যাই হোক, আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে। I want a correct relationship with neighboring India, characteristic of two independent and sovereign nations and countries. দুটো স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক হওয়া উচিত, সঠিক সম্পর্ক হওয়া উচিত, সেই ধরনের সম্পর্কের জন্য কাজ করা উচিত। অন্য কোনো ধরনের মানে যেটাকে বলে অধীনতামূলক মিত্রতার জন্য নয়, যেটা ব্রিটিশরা এই দেশে চালু করেছিল, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। সেই ধরনের জিনিস যাতে আমরা ভুলক্রমেও মনের কোনো কোণে যেন স্থান না দেই, সেটাকে আমাদের ভাবতে হবে। আরেকটা জিনিস, এদেশের ইতিহাসের একটা নতুন ব্যাখ্যা যদি না দাঁড়া করাতে পারি, তাহলে কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে লড়াইতে আমরা জিততে পারবো না। সুতরাং আমাদের একটা নতুন ন্যারেটিভ দরকার, যেই ন্যারেটিভে আমাদের শতবর্ষের সংগ্রাম, শতবর্ষের মানুষের ত্যাগ এবং মানুষের চিন্তাভাবনা, ধ্যান ধারণা, সংস্কৃতি, মূল্যবোধ, এগুলোর প্রতিফলন হবে। যাই হোক, সেই কাজটা যদি করা যায়, তাহলেই অন্তত ফ্যাসিবাদের বিরুদ্ধে আদর্শগত লড়াইতে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে। এবং ইতিহাসে অনেক কিছু ঘটে। ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়ে আবার ভূমিদাস প্রথা ফিরে এসেছিল, যেটাকে সেকেন্ড সাবডম বলা হয়। সেই রকম ঘটনাও কিন্তু এই দেশেও ঘটতে পারে। কাজেই একেবারে হাত পা ছেড়ে দেওয়া উচিত নয়, এবং আমাদের যেটাকে বলে উই শুড গার্ড আওয়ার লয়েন্স, এবং ওইভাবেই আমাদের মানে যেটাকে বলে সর্বক্ষণের প্রস্তুতি, সর্বক্ষণের সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ এটা খুব পুরনো কথা যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ ফ্রিডম। এই ভিজিলেন্স যদি আমরা না করতে পারি এবং এটাকে ইটার্নালি এটাকে অব্যাহত রাখতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, মানুষের অধিকার কোনোটাই কিন্তু সংরক্ষণ করা সম্ভব হবে না। এবং আমাদের সেই প্রয়াত জাতীয় নেতা শ্রদ্ধেয় জাদুভাই এই ধরনেরই একটা চিন্তাভাবনায় বিশ্বাস করতেন, এবং তিনি অত্যন্ত সচেতন নেতা ছিলেন। পত্রপত্রিকা পড়তেন, শুধু দেশের পত্রপত্রিকা নয়, আমি দেখেছি তার ড্রয়িং রুমে আপনার নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিখ্যাত বিদেশি পত্রিকাগুলো থাকত, এবং তিনি সর্বশেষ আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে নিজেকে ওয়াকিবহাল রাখতেন। আজকে সেইভাবে যারা জাতীয় নেতৃত্ব দেবেন, তার মতোই নিজেকে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল রাখা উচিত। আর নতুন নতুন ঘটনা ঘটছে, বিশ্বে নতুন মেরুকরণ হচ্ছে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং জাদুভাই স্মৃতি অমর হোক, এবং তার আত্মা শান্তি পাক, এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন, এই কামনা করে, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ করার আগে আমরা আজকে একটি সুপ্রস্তাব এখানে উচ্চারণ করবো, যিনি আমাদের সাথে সবসময় ছিলেন,
ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল শহীদ তাকে অত্যন্ত চিত্তে স্মরণ করছি। এবার রিতা রহমান, মশিউর রহমান জাদু মিয়ার কনিষ্ঠ কন্যা, যার প্রধান অতিথি অনুমতিক্রমে আমরা এখন প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান তার বক্তব্য শুনব। এখন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি জরুরি কাজে তিনি এখানে অন্যান্য ভারতীয় জোটের সাথে গুলশানে চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারসন সহ একটি জরুরি মিটিং থাকার কারণে তিনি এখানে উপস্থিত হতে পারেননি। তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী পরিষদের অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় শিক্ষক ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর আব্দুল মঈন খান। আজকে আমরা যার উপরে আলোচনা করতে এখানে এসেছি তিনি বাংলাদেশের একজন নমস্য ব্যক্তি। আপনারা এটাও জানেন যে আজকে যারা এখানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন রাজনীতির পাঠ্যক্রমে আমি সম্ভবত তাদের মধ্যে সর্বকনিষ্ঠ। কাজেই জনাব ভুলু সাহেব যে কথা বলেছেন তারই ক্রমানুসারে আমি নিজেও এটা বলছি যে আমি সত্যি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এমন একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠানটি আমি বিশ্বাস করি আজকে থেকে 1 বছর আগে হলে হয়তো আরো সুন্দর হতো। কেন বলছি ব্যাখ্যা করব। সেই সময় বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে হয়তো এটা সম্ভব হয়নি। রিটা রহমান দেশে উপস্থিত ছিলেন না সে সময়। আমি বলছি এই কারণে যে জনাব মশিউর রহমান জাদু মিয়া তার 101 জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এখানে যদিও সমবেত হয়েছি আমি বলবো এক অর্থে আমরা সম্ভবত আজকে তার জন্ম শতবার্ষিকী পালন করতে এখানে এসেছি, এবং যদি এটা আমরা 1 বছর আগে করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু সেই সময় রাজনীতির প্রেক্ষাপটে সেটা সম্ভব হয়নি। আজকে 100 বছর তার জন্মের পরে আজকে আমরা তাকে স্মরণ করছি, তাকে নিয়ে কথা বলছি। এটা কিন্তু বিশ্বের অনেক মানুষের জন্য সম্ভব হয় না। কাজে এ থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কার স্তুতি বর্ণনা করার জন্য এখানে সমবেত হয়েছি, কার প্রশংসা করার জন্য এখানে সমবেত হয়েছি, কাকে স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছি। তিনি একজন কত বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সেই কথাটি আমাদের উপলব্ধি করতে হবে। আমি যেটা বলেছি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন রাজনীতির ক্ষেত্রে যদিও আমি সর্বকনিষ্ঠ, আমি একটু ইতিহাসে ফিরে যাব। আপনারা যে ইতিহাস বলেছেন তার চেয়েও একটু বেশি পুরনো ইতিহাসে ফিরে যাব। আজকে থেকে 75 বছর আগে 1950 সাল। 1950 সালে আমি কিন্তু কয়েক বছরের শিশু হিসেবে আমি এমন একটি স্থানে কিছুদিন বসবাস করেছি, সে জায়গাটির নাম হচ্ছে নীলফামারী। নীলফামারী তখন কিন্তু
জেলা হয়ে ওঠেনি। নীলফামারী তখন ছিল একটি, তখনকার ভাষায়, মহকুমা, এবং ডিমলা সেই মহকুমারই একটি অংশ ছিল। যেহেতু আমার বয়স তখন অনেক কম, বলেছি কয়েক বছর, কাজে সেই সময়ের সব স্মৃতি আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে সেই সময় প্রথম আমি জনাব মশিউর রহমান জাদু মিয়ার নামটি শুনেছিলাম, সেটা আমার মনে আছে। কেননা প্রশাসনিক সূত্রে চাকরির কারণে আমার পিতা তখন সেই আজকের নীলফামারী জেলা, তখনকার নীলফামারী মহকুমা, সেই মহকুমা অফিসার হিসাবে সেখানে কর্মরত ছিল। এবং সেই সূত্রে তখনকার দিনে নীলফামারী এবং রংপুর অঞ্চলের, এখন যেটাকে আমরা রংপুর বিভাগ বলি, সেই অঞ্চলের অনেক নেতার সঙ্গেই তার যোগসূত্র স্থাপিত হয়েছিল। এবং আমরা সেই ছোটবেলায় সেই নামগুলি শুধু শুনেছি, তার চেয়ে বেশি আমাদের স্মৃতির কোঠায় আমরা ধরে রাখতে পারি। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। পরে যখন বড় হয়েছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তখন কিন্তু এই নামটি বিভিন্নভাবে আমাদের সামনে উঠে এসেছে। এবং 1978 সালে, একটু কথা না বললে ভালো হবে, পরবর্তীতে 1978 সালে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির প্রচ্ছদে একটি বিশাল নক্ষত্র হিসেবে উদিত হয়েছিলেন মশিউর রহমান জাদু। আপনারা তার জীবনের যে রাজনৈতিক কর্মকাণ্ড, তার বিস্তৃত বর্ণনা দিয়েছেন। আমি তার পুনরাবৃত্তি আমি এখানে করব না। আপনি যে কথা বলেননি, আমি সে সম্বন্ধে তো একটি কথা বলছি। সেই সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যারা রাজনৈতিক অফিসার যারা ছিলেন, পলিটিক্যাল অফিসার, তারা তাদের বক্তব্যে অনেক পরে একটি ইন্টারভিউতে বলেছেন, আপনারা হয়তো জানেন, যে তারা কিন্তু সেই সময়টাতে নিয়মিত জনাব মশিউর রহমান জাদু মিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তার সঙ্গে আলোচনার পর প্রায় প্রতিদিন তারা ওয়াশিংটন ডিসিতে তাদের পলিটিক্যাল রিপোর্ট তারা পাঠান, যে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কি এবং সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছিল, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছিল। এবং সেই রিপোর্টে একটি বাক্যে একটি কথা উল্লেখ করা হয়েছিল, যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে তারা জনাব মশিউর রহমানকে সম্ভাষণ জানিয়েছিলেন একটি ইংরেজিতে একটি ফ্রেজ ব্যবহার করে। সেই ফ্রেজটি ছিল এরকম: মশিউর রহমান জাদু মিয়া হু ইজ দি ম্যাজিশিয়ান অফ বাংলাদেশ পলিটিক্স। আপনারা সম্ভবত কথাটি উপলব্ধি করতে পারেন। তো এভাবেই কিন্তু তখন একটি রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় এদেশকে গড়ে তোলার দায়িত্ব নিজের কাঁধে জনগণের ইচ্ছায় আবার নতুন করে নিজের কাঁধে নিয়েছিলেন। একবার যেমন নিয়েছিলেন 26শে মার্চ 1971 সালে, যেদিন তিনি ঘোষণা করেছিলেন আই রিভোল্ট, এবং যেদিন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে। ঠিক একইভাবে যুদ্ধের পরে তিনি যখন দেশে ফিরে এদেশবাসী ভালোবেসে তাকে বীরোত্তম উপাধি দিয়েছিল, তারপর যেভাবে তিনি ঠিক যবনিকার অন্তরালে চলে গিয়েছিলেন রাজনীতির, ঠিক সেইভাবেই 1975-এর 7ই নভেম্বরের পরে আবার এদেশের মানুষ তাকে এই দেশের পরিচালনার দায়িত্ব নতুন করে দিয়েছিল।
এবং তৎপরবর্তীতে যখন আরেকটি গল্প এখানে বলতে হয়, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগ কিন্তু সচরাচর বিএনপির বিরুদ্ধে একটি বড় অভিযোগ নিয়ে এসেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধেও তারা অনেক কথাই বলতো, অখ্যাত মেজর, যদিও তারা বুঝতে পারেনি যে সেই অখ্যাত মেজর কিভাবে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন সারা বিশ্বে, সেটা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারে। এবং তারা তখন বলতো ক্যান্টনমেন্টে একটি রাজনৈতিক দলের নাকি জন্ম হয়েছিল যার নাম বিএনপি। এবং যখন আমার আওয়ামী লীগের বন্ধুরা যখন এসব কথা বলে, আমি বিনীতভাবে তাদের উত্তর দিই যে হ্যাঁ, ধরে নিলাম তোমাদের কথাই সত্যি, ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, যদি তর্কের খাতিরেও তোমাদের সঙ্গে এটা মেনে নেই, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা ভিন্ন সেটা কি? আমি উত্তর দিই যে দেখুন, সারা বিশ্বে আমরা তো অনেক মিলিটারি শাসন আমরা দেখেছি। তারা কি করে? তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে ক্ষমতা কুক্ষিগত করে নেয়। এটাই তো সামরিক শাসন আমরা যাকে বলি, তার অর্থ তো সেটা। তো গণতন্ত্র থেকে সরে গিয়ে যে সামরিক শাসন অথবা আমরা যেটাকে বলি অগণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেটা তো হতেই পারে, সেটা সৈনিকেরা করে। কিন্তু আমি যদি আওয়ামী লীগকে বলি যে আমি যদি এই প্রশ্ন করি যে আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল ছিল, আওয়ামী শব্দের অর্থ জনগণ, তাই না? জনগণের দল, জনগণের লীগ, সমষ্টি, উর্দু ভাষায়, যদিও আমি সেই ব্যাখ্যায় যাব না। তো আওয়ামী লীগ কেন গণতন্ত্র থেকে 11 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন আওয়ামী লীগ কায়েম করেছিল কেন? এক, আর তার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে সৈনিক হয়েও কেন ক্যান্টনমেন্টের ভিতরে বসে একটি সরকার তখন ছিল 75-এর পরে, সেই সরকারকে কেন পুনরায় জনগণের হাতে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে দিয়েছিল? আমি এই পাল্টা প্রশ্ন তখন পাবো। তো এইখানে অনেক কথাই বলা যায়, কথাগুলো বলছি, কিন্তু জনাব মশিউর রহমান জাদু মিয়ার যে কনটেক্সট, সেই কনটেক্সটটা হচ্ছে এই, একটু আগে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, এবং এটা আমেরিকার যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে, সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত আছে। কথাগুলো হচ্ছে এই যে প্রায় প্রতি রাতে, মূলত রাত 12টার পরে মিটিংগুলো শুরু হতো এবং রাত 2-3টে পর্যন্ত সেই মিটিংগুলো চলতো। এবং অনেক মিটিংয়ে, অধিকাংশ মিটিংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকতেন এবং জনাব জাদু মিয়া সেখানে আলোচনায় অংশীদার ছিলেন। এবং সেখানে একটি মাত্র ইস্যু ছিল, ইস্যুটি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পর্যালোচনা করছি, কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া যায়। কাজে আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা জনাব জাদু মিয়া সেদিন পালন করছিলেন। এবং সেটাই ছিল আমেরিকান যুক্তরাষ্ট্রের তাদের যে বহির্বিশ্ব, তাদের যে কূটনীতি, তাদের যে এই অঞ্চলের যে রাজনীতি, সেই অঞ্চলের রাজনীতির উপরে তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যম ছিলেন জনাব মশিউর রহমান জাদু মিয়া। তার মাধ্যমে তারা প্রতিটি রাত্রে কি আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো তারা সংগ্রহ করতেন। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রে তখন যে এই অঞ্চল তথা এই গ্লোবাল যে তাদের পলিটিক্সের যে রচনা শৈলী ছিল, সেই রচনা শৈলীতে তারা কিন্তু তখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তারা দেখতে চেয়েছিল। এবং সেটা তারা প্রতি স্তরে স্তরে, এভরি স্টেপ তারা পর্যালোচনা করে যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের পথে হাঁটছে নাকি উল্টো দিকে হাঁটছে।
এখানে জনাব মাহবুবুল্লাহ সাহেবের পর্যবেক্ষণ পর্যালোচনা অনেক কিছুই থাকতে পারে। আমরা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করি, ডানপন্থী রাজনীতি করি, মধ্যপন্থী রাজনীতি করি, এটা সত্য। কিন্তু তিনি আমাকে বুর্জোয়া সমাজের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন। আসলে আমি সম্ভবত বুর্জোয়া সমাজের প্রতিনিধি হতে পারি না এখন। আপনি না, জাদু ভাই, আমার কথা আপনি উল্লেখ করেছেন। আপনি সেরকম হবেন। আসলে থ্যাংক ইউ। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি সেরকম নই, আমি সেটাই বলছি। কিন্তু এখানে একটি কথা আমি যেটা বলছি, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, অনেক রকমের পন্থী আছে। কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক, বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথা বলে, বিএনপি মোটামুটি মধ্যপন্থী। এবং এখানেই কিন্তু আমি মনে করি যে বিএনপির গ্রহণযোগ্যতা। এবং এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি, আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি। পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে, গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে। এখানে কিছু কিছু বক্তা বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সরাসরি বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো এই যে অর্থনৈতিক, যে প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে কথা বলা হয়েছিল বিলাতে এক সময়, যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আমরা এখনো এমন কোনো পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময়, যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আরেকটি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে, এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখে শুনেছি, মানুষে ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। তো তিনি তখন উত্তর দিতেন, আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়েই থাকতে চাই। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয়। কাজেই এই ভদ্রলোকের দল হিসাবে থাকা, এবং যেটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নেই। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যে জনাব মশিউর রহমান জাদু মিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে হাত মিলিয়েছে। আমি তাকে শ্রদ্ধা জানাই। সকলকে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে মশিউর রহমান জাদু মিয়ার 100 বছর উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে ইন্ডিয়া পলিসি আমি বুঝি, এখন হ্যাঁ আমরা ইন্ডিয়া পলিসি আলোচনা সভা ইন্ডিয়া বিষয়ে যাই না অন্যভাবে। এখন আমাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে পরিচালনা করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং সমন্বয়ক মশিউর রহমান জাদু মিয়ার কনিষ্ঠ কন্যা রিটা রহমান। রিটা রহমান ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং সম্মাননা যারা যারা পেয়েছেন তাদের নাম ঘোষণা করছেন। আপনারা একটু ধৈর্য ধরুন। আসসালামু আলাইকুম। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাকে 2টা মিনিট সময় দিবেন। সাংবাদিক দুটো মিনিট সময় দিবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু বসবেন। আমাদের এই পর্বে আমরা
মশিউর রহমান জাদু মিয়ার শতবার্ষিকী উপলক্ষে কিছু সম্মাননা প্রদান করব। সেখানে আমাদের কাছে লিস্ট আছে। আমি একটু যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি দুটো কথা কি বলতে পারি? বলতে চাই। আমি জানি ধৈর্যচ্যুত হচ্ছে, অনেক লম্বা সময় ধরে আলোচনা চলছে। বিশেষ করে আমি ক্ষমা প্রার্থনা করছি মুইন খান মুইন ভাইয়ের কাছে, যে উনি অত্যন্ত ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এবং প্রত্যেকে যারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। বিশেষ করে আমাদের আজকের সভার সভাপতি ভাই মোহন চাচা চিটং, উনি শুধু টাঙ্গাইল থেকে এসছেন। অনেকে যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে আমি আমার আন্তরিক গভীর সম্মান প্রদান করছি, এবং আমি ক্ষমা চাচ্ছি যে অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে গেছে। কথা বলি, মশিউর রহমান জাদু মিয়া আমার বাবা ছিল। আমি সৌভাগ্যবান জাদুর সন্তান। ওনার একটা বিশেষ দিক আমি বারবার মনে করি, এবং ওটা থেকে আমি নিজেকে প্রমোট দিতে চেষ্টা করি। সেটা হচ্ছে উনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ ছিলেন, এবং আমাদের আজকে মাহবুবুল্লাহ ভাই এত অসাধারণ ভাবে তাকে ব্যাখ্যা করেছেন। এবং মঈন খান ভাই ওনারা কিন্তু একসময় আমাদের প্রতিবেশী ছিলেন। আমার মনে আছে রোডে ওনাদের বাসার কাছেই আমরা থাকতাম। তো যাই হোক, তো উনি এত অসাধারণ ভাবে বিভিন্ন দিক, বিশেষ করে যে দিকটা রাজনৈতিক ভাবে জাদু মিয়াকে নিয়ে আলোচনা করা হয় না, যে জাদু মিয়ার একটা আন্তর্জাতিক যে একটা পরিচিতি ছিল, সেই দিকটা কিন্তু আজকে মঈন খান ভাই এত সুন্দর করে তুলে ধরেছেন। যে জাদু মিয়া বলতেই সবাই কিন্তু জাদু মিয়াকে চীনপন্থী হিসেবে দেখেন, কিন্তু জাদু মিয়া রাজনৈতিক ভাবে হয়তো আমি সবার সামনে এটা বলতে চাই না। টিপু বিশ্বাস ভাই আজকে খুব সুন্দর করে বলেছেন ওনার বক্তব্য, এবং টিপু বিশ্বাস ভাইয়ের বক্তব্য সূত্র ধরে একটা কথা বলা যায়, জাদু মিয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল ধারার রাজনীতিতে হয়তো বিশ্বাস করতেন। আমার বলা হয়তো ভুল হবে না, এখানে মাহবুবুল্লাহ ভাই আছেন, উনি বলবেন। তো জাদু মিয়ার যেটা ছিল চীন স্বাধীনতা যুদ্ধে একটা ঘটনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন, মাহবুবুল্লাহ ভাইয়ের সঙ্গে আমি আলাপ করেছিলাম, আপনারাও হয়তো এখানে যারা উপস্থিত আছেন প্রবীণ তারা অনেকেই জানেন যে জাদু মিয়ার সঙ্গে চীনের একটা গভীর সম্পর্ক ছিল। সেটা হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। তখনকার দিনে আপনার রাজনৈতিক লবিংটা দুইটা পর্ব ছিল, একটা ছিল সিনো আমেরিকা আর একটা ছিল ইন্দো সোভিয়েত। তা আমার বাবারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে রাজনৈতিক ধারা ছিল, ওনারা সিনো আমেরিকান রাজনীতি অনুসরণ করতেন বা ওটার পক্ষে ছিলেন। আর যেটা আওয়ামী লীগ যে রাজনীতিতে বিশ্বাস করতো সেটা ছিল ইন্দো সোভিয়েত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই দুটা দ্বন্দ্বের একটা সাংঘাতিক একটা অবস্থান ছিল আমাদের দেশে। এরা কিন্তু দিক নির্দেশনা করেছে। আওয়ামী লীগকে ৭০-এর নির্বাচনে যে ফলাফল হয়েছে সেটার উপরে ভিত্তি করে তারা করলো কি, পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা আন্দোলনে সেখানে যখন ইন্ডিয়াতে গেল সবাই, বাংলাদেশের প্রবাসী সরকার গঠন করলো 1970 সালের নির্বাচনের ফলের ভিত্তিতে। সেখানে কোনো জাতীয় সরকার হয়নি, যেটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন। সেখানে আওয়ামী লীগের প্রবাসী সরকার করেছিল ভারত। সেখানে ওটা বোঝা যায় যে দুইটা দিক ছিল, যেহেতু ইন্দো সোভিয়েত একদিকে আরেকদিকে সিনো আমেরিকা মানে চায়না এবং আমেরিকা একদিকে ছিল। তখনকার মেরুকরণটা অন্যরকম, অনেকের অসুবিধা হয়। জাদু মিয়াকে যে রাজাকার বলা হয়েছিল, রাজু আখ্যায়িত করা হয়েছিল, এটা কারা করেছিল? জাদু মিয়া মশিউর রহমান কেন ভারতে থাকতে পারেনি? এই প্রশ্নগুলোর অনেকটা উত্তর কিন্তু আজকে মাহবুবুল্লাহ ভাই দিয়েছেন। আমি খুব কৃতজ্ঞ, কারণ অনেকে জাদু মিয়াকে নিয়ে নানান রকমের বিতর্কিত ব্যক্তি হিসেবে তাকে অনেকে প্রতিফলিত করতে চায়, বিশেষ করে যারা ইন্দো সোভিয়েত ব্লকের লোকজন ছিল সে সময়, যারা এখনো রাজনীতিতে বর্তমান আছেন তারা। কিন্তু মশিউর রহমানের ৭১-এ যখন তার বিরুদ্ধে কোলাবোরেশন চার্জ দেওয়া হয়, এটা মাহবুবুল্লাহ ভাইও বলেছেন, নান্ডু ভাইও হয়তো কিছুটা বলেছেন, তখন কিন্তু বাংলাদেশের অ্যাপেলেট ডিভিশন থেকে মুজিব সরকারের বিরুদ্ধে একটা ইনজাংশন জারি করা হয়েছে। এটা কিন্তু রেকর্ডেড আছে, এগুলো পত্রপত্রিকা এসেছিল।
অ্যাপিলেট ডিভিশন থেকে সেই কেসটা পরিচালনা করেছিলেন মির্জা গোলাম হাফিজ সাহেব। উনি ছিলেন ওনার প্রধান আইনজীবী, আপনাদের মনে আছে বোধহয়, তাই না? তো মুজিব সরকারের বিরুদ্ধে কিন্তু ইনজাংশন জারি করেছিল সেই সময় 1973-তে, এবং তারপরে জাদু মিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল 48 ঘন্টার সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। তারপরে উনি বেশি দিন থাকতে পারেননি, 2 মাসের মাথায় ওনাকে মুজিব সরকার আবার গ্রেফতার করেছিল। মুজিবের 3.5 বছরের শাসন আমলে 3 বছর 2 মাস জাদু মিয়া কারারুদ্ধ ছিলেন, এবং 1973 সালে উনি জেলের ভেতর থেকে কারাবন্দী অবস্থায় নির্বাচনে অংশ নিয়েছিলেন, এবং সেই নির্বাচন সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি। তো আরেকটা ব্যাপারে যেটাকে কৃষক হত্যা বলা হয়, কৃষক হত্যা ব্যাপারটা জাদু মিয়াকে দোষারোপ করা হয়। কৃষক হত্যার ব্যাপারটা কি হয়েছিল, আমাদের বৈদ্যুতিন অমর ভাই, উনি এখনো জীবিত আছেন, উনি ওনার একটা বইয়ে লিখেছিলেন যে জাদু মিয়া কৃষক হত্যা করেছেন। এই কারণে বাম ঘরানার অনেকেরই ধারণা যে জাদু মিয়া কৃষক হত্যা করেছে, কিন্তু এটার পরবর্তী ঘটনাগুলোকে উল্লেখ করে না। আমি বৈদ্যুতিন ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, উনি আমাকে কথা দিয়েছেন যে উনি লিখে যাবেন, উনি লিখবেন যে আসল ঘটনাটা কি ঘটেছে, ওটা কিন্তু উনি আমাকে কথা দিয়েছেন। আজকে ওপেন জাহিদার সাহেবের এখানে উপস্থিত থাকবার কথা ছিল, উনি আমাকে বলেছিলেন যে এই ঘটনাটা উনি সাক্ষী দিয়ে যাবেন, যে উনি লিখেছেন ভুল, পরবর্তী ঘটনাটা উনি উল্লেখ করেনি। পরবর্তী ঘটনা হচ্ছে একটা বিচার হয়েছিল, এবং কমিউনিস্ট পার্টির সদস্য এসে নিজেরা স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমরা জাদু মিয়াকে টার্গেট করেছিলাম, কারণ তিনি সামন্ত, মানে উনি ওনার বাবা জমিদারি পরিবারের সদস্য ছিল বলে তাকে টার্গেট করা হয়েছিল। এবং পরে ওনারা যখন স্বীকার করে ওনার হাতে কোনো বন্দুক ছিল না এবং উনি কৃষক হত্যা করে নাই, তারপরে কিন্তু ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। তো তার কিন্তু অ্যালিগেশন যারা করে তার বিরুদ্ধে, তারা কিন্তু ওই একই কথা বলতেই থাকে। তারা যে পরের ঘটনাগুলো, যে রাজাকার বা কোলাবোরেশনের যে চার্জটা দিয়েছিল, পরে যে ইনজাংশন জারি হয়েছিল মুজিব সরকারের বিরুদ্ধে, সেই ঘটনাগুলো কেউ আনে না। ওইটা পর্যন্ত আমার জীবনের একটা কথা বলি, আমার হাজবেন্ড মোহাম্মদ খায়রুজ্জামান সাহেব এখানে বসে আছে, তো ওনাকে জেল হত্যার আসামি বলা হয়। আমি 2018 সালে নির্বাচন করতে গেছি, সবাই আমাকে বারবার বলে যে তুমি তো ওনাকে তো নমিনেশন দিয়ে খুব অন্যায় করেছে। কেন? কারণ উনি হচ্ছেন জেল হত্যা আসামির স্ত্রী। তখন কিন্তু জেল হত্যার বিচার হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি জেল হত্যা আসামির স্ত্রী থেকে গেলাম। মানে আমাকে তখনও বলা হতো যে রিতা রহমান হচ্ছে জেল হত্যা আসামির স্ত্রী, তখন কিন্তু ফাঁসি হয়ে গেছে, বুঝছেন, বিচার হওয়ার পরে ফাঁসিও হয়ে গেছে। তা আমি বলছি যে বাংলাদেশে একটা ধারা আছে যে একবার যদি কেউ কোনো কারো বিরুদ্ধে কোনো, মানে কি বলবো, একটা মিথ্যা রটনাও করে, সেই রটনাটাকে তারা ধরে রাখে, কিন্তু পরবর্তী সময় যা হয় সেটাকে তারা অ্যাকাউন্টে আনে না, হিসাবের বাইরে রাখে। তো জাদু মিয়াকে নিয়ে বিতর্কিত করবার অনেক প্রচেষ্টা আছে, তারা করে, অন্য মহলের লোকজন করে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমি অনেক বেশি কথা বলে ফেললাম, অনেক কিছু বলার আছে, সেটা বলা এখন যাবে না। 71 সালে শুধু একটা ঘটনা বলি, চুয়ান লাই মুর্শিদাবাদ জাদু মিয়াকে একটা চিঠি লিখেছিল, যখন 23শে মার্চে ভাসানী ম্যাপ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় আনুষ্ঠানিক, যেটা কিন্তু শেখ সাহেবও পরবর্তী সময়ে স্বীকৃতি দিয়ে গেছিলেন। উনি যখন স্বাধীনতা যুদ্ধের একটা ফ্যাকাল্টি উদ্বোধন করেন, সেখানে স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণার তারিখ উনি লিখেছিলেন 23শে মার্চ 1971, পল্টন ময়দানে এক সভায়। সেখানে ন্যাপের সেই সভায় মুশিউর রহমান জাদু মিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা দেয়। তো হলো কি, যে ঘোষণা দেওয়ার পরে যেহেতু চুয়ান লাই এবং চীনের সঙ্গে ভাসানী ন্যাপের একটা সম্পর্ক ছিল, চুয়ান লাইকে একটা চিঠি লিখেছিলেন আমার আব্বা। মৌলানা সাহেব বলেছিলেন যে তুমি চুয়ান লাইকে জানা যে স্বাধীনতা যুদ্ধে আমাদের জন্য সহযোগিতা করে। সেই চিঠিটার উত্তর চুয়ান লাই লিখেছিলেন, 2 পাতা, আমার কাছে 1 পাতা আছে, আরেক পাতা হারিয়ে গেছে। চুয়ান লাই আমার আব্বাকে লিখেছিলেন যে যদি বাংলাদেশের জনগণ চায়, এটা মাহবুবুল্লাহ ভাইয়ের সাথে একবার আলাপ করেছিল, মাহবুবুল্লাহ ভাই বলছিল কোন একটা পত্রিকায় এই রিপোর্টটা নাকি হয়েছিল, তো ও বলছিল যে যদি বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশের স্বাধীনতা, ইস্ট পাকিস্তানের জনগণ, তাহলে আমরা তাদের সাথে সহযোগিতা করব, কিন্তু তাদের
ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনতা যুদ্ধ করতে হবে একটা জাতীয় সরকারের মাধ্যমে। এই চিঠির মধ্যে এটা আমি বাংলায় অনুবাদ করলাম, এই কথাগুলো লেখা ছিল এবং একটা পাতা আমার কাছে এখনো আছে। আমি এগুলো রেকর্ডেড এবং চাইনিজদের সঙ্গে আমি কথা বলেছি, ওরা বলছে ওদের আর্কাইভে হয়তো চিঠিটা পাওয়া যাবে। তো সুতরাং এই যে চিঠিটা, এই কারণে আমার বাবা ভারতে গিয়ে থাকতে পারে নাই, তাকে বিতরণ করা হয়েছিল ভারত থেকে, তাকে মারার প্রচেষ্টা করা হয়েছিল এবং উনি সিপিএম এর নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা বলেছিল জাদু ভাই আপনি এখানে থাকতে পারবেন না, তাই উনি বর্ডার এলাকায় চলে যান। ওনার বাড়ি খগাখড়ি বাড়ি, গোয়েন ভাই বলছিলেন, সেটা হচ্ছে 12 মাইল দূরে ইন্ডিয়ার ভারতের বর্ডার থেকে। সেখান থেকে তিনি কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন এবং ওই এলাকায় অনেক গল্প আছে, নেরেটিভ আছে, উনি কিভাবে সেইখানে সেই সময় স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছিলেন। এই কথাগুলো কিন্তু আমরা আলোচনার মধ্যে আনি না, অনেক জানার বাইরে এই কথাগুলো। যাই হোক, আমি এই দুটা শুধু আমার খুব দুটি খবর করবেন আপনারা। আজকে সম্মাননা প্রদানে আমরা একটা লিস্ট করেছি। আমরা জাদু মিয়া মশিউর রহমান সাহেবের 100তম শতবার্ষিকী উপলক্ষে একটা সম্মাননা প্রদান করব, ঘোষণা করতে চাচ্ছি তাদের নাম। 101 কিন্তু শতবার্ষিকী উপলক্ষে, যেটা মঈন খান ভাই বলেছেন। তো এখানে প্রথম আমি নামের লিস্টটা একটু বলে, আপনারা যদি খোঁজ সহকারে শুনেন অথবা লিস্টটা আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেবো। তো প্রথম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপরে হচ্ছেন এখানে লিখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক ডক্টর আব্দুল মঈন খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। হ্যাঁ, একটু দিয়ে রফিক ভাই, বলেন। এই যে দেখেন তারপরে